আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন একটি বিশেষ বিশ্লেষণধর্মী প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আমরা কথা বলবো বাংলাদেশের ১৫ লক্ষেরও বেশি সরকারি কর্মকর্তা কর্মচারীর বহুল প্রতীক্ষিত একটি বিষয় নিয়ে। সেটি হল নবম জাতীয় পে স্কেল। এই পে স্কেলের জন্য দেশের লাখো সরকারি চাকুরিজীবী বছরের পর বছর ধরে অপেক্ষা করে আসছিলেন। তাদের সেই প্রতীক্ষার প্রায় অবসান ঘটতে চলেছে, কারণ মাত্র ২ দিন আগে ১৯শে মে ২০২৬ তারিখে অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন আগামী ১লা জুলাই ২০২৬ থেকে নবম পে স্কেলের বাস্তবায়ন শুরু হবে। আজকের এই প্রতিবেদনে আমরা ধাপে ধাপে আলোচনা করব বাংলাদেশে পে স্কেলের ইতিহাস, নবম পে স্কেল কীভাবে তৈরি হল, কমিশনের সুপারিশে কি আছে, সচিব কমিটি কি কাটছাঁট করল, ৩ ধাপে বাস্তবায়নের অর্থ কী, বেতন কত বাড়ছে, পেনশন ও ভাতায় কি পরিবর্তন আসছে এবং সামনে আর কি অপেক্ষা করছে সরকারি চাকরিজীবীদের জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথম পর্ব, পে স্কেলের ইতিহাস। বাংলাদেশি জাতীয় পে স্কেলের ইতিহাস শুরু হয়েছিল ১৯৭৩ সালে, স্বাধীনতার মাত্র ২ বছর পর। তখন সদ্য স্বাধীন দেশের সরকারি কাঠামো গড়ে তোলার পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছিল। সেই থেকে শুরু করে ২০১৫ সাল পর্যন্ত মোট ৮টি পে স্কেল ঘোষণা করা হয়েছে। সাধারণ নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছরে একবার নতুন পে স্কেল আসার কথা। সেই হিসেবে ২০২০ সালে নবম পে স্কেল আসার কথা ছিল, কিন্তু ২০২০ সালের শুরুতে বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়ে। সেই পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতিও চাপের মুখে পড়ে। সরকার সে সময় বলল, এই মুহূর্তে নতুন পে স্কেল দেওয়া সম্ভব নয়। কিন্তু মহামারী শেষ হওয়ার পরেও পে স্কেল এল না। তৎকালীন আওয়ামী লীগ সরকার বারবার বেতন বৃদ্ধির দাবি উড়িয়ে দিল। পরিবর্তে কর্মচারীদের দেওয়া হল কিছু বিশেষ ভাতা, যা প্রকৃত বেতন বৃদ্ধির কোনো বিকল্প ছিল না। ফলে বছরের পর বছর ধরে সরকারি চাকুরিজীবীরা দ্রুত বাড়তে থাকা মূল্যস্ফীতির মধ্যে পুরনো বেতনে সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন। বাজারে চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, বাড়ি ভাড়া বেড়েছে, চিকিৎসা খরচ বেড়েছে, ছেলেমেয়ের পড়াশোনার খরচ বেড়েছে, কিন্তু একজন সরকারি কর্মচারীর বেতন বাড়েনি। এই চাপ ধীরে ধীরে তীব্র হতে থাকে। দ্বিতীয় পর্ব, পট পরিবর্তন এবং নতুন পথ চলার শুরু। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে একটি ঐতিহাসিক রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। দীর্ঘদিনের শাসক দলের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। এই নতুন সরকার সরকারি কর্মচারীদের দাবি দাওয়াকে গুরুত্বের সাথে নিল। সরকারি কর্মচারীরাও এই সুযোগ কাজে লাগালেন। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে তারা একাধিকবার রাস্তায় নামলেন। তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল করলেন। পুলিশ একসময় জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের সরিয়ে দিল। বাংলা মোটর থেকে শাহবাগ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেল। কিন্তু তাদের দাবির সুর থামল না। সরকারও বুঝল, এবার আর পে স্কেল এড়িয়ে যাওয়ার উপায় নেই। অন্তর্বর্তী সরকার দেরি না করে একটি জাতীয় বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিল। তৃতীয় পর্ব, জাতীয় বেতন কমিশন গঠন ও কাজ। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠন করা হয় ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন। এই কমিশনের সভাপতি করা হয় সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে। কমিশনে ছিলেন অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন সরকারি দফতর এবং বিশেষজ্ঞ অর্থনীতিবিদদের প্রতিনিধিরা। কমিশন মাসের পর মাস কাজ করল। সারা দেশের বিভিন্ন শ্রেণীর সরকারি কর্মচারীদের সাথে আলোচনা করল। বর্তমান বেতন কাঠামো, জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতির হার, সরকারের রাজস্ব আয়ের সক্ষমতা এবং অন্যান্য দেশের পে স্কেলের তথ্য পর্যালোচনা করল। অনেক গবেষণা ও বিশ্লেষণের পর তারা একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করল। এই কমিশনের উল্লেখযোগ্য একটি বিষয় হল, নবম পে স্কেলের সুপারিশ প্রণয়নের আগেই, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ দিক, কারণ এতে রাজনৈতিক প্রতিশ্রুতির বাইরে গিয়ে পেশাদার দৃষ্টিভঙ্গি থেকে সুপারিশ তৈরি হয়েছে। চতুর্থ পর্ব, কমিশনের চূড়ান্ত সুপারিশ জমা। ২০২৬ সালের ২১শে জানুয়ারি এটি ছিল বাংলাদেশের সরকারি চাকুরিজীবীদের জন্য একটি ঐতিহাসিক দিন। সেদিন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে বেতন কমিশন আনুষ্ঠানিকভাবে তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের কাছে নবম পে স্কেলের সুপারিশ সংবলিত বিশাল প্রতিবেদন জমা দিল। কমিশনের সুপারিশে কী ছিল,
এর বিস্তারিত এখন দেখে নেওয়া যাক। কমিশন সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা ১০০ থেকে ১৪২% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছে। কোনো কোনো ক্ষেত্রে এই বৃদ্ধি ১৪০ থেকে ১৪৭% পর্যন্তও হতে পারে। বেতন বৃদ্ধির এই পরিমাণ কি যুক্তিসঙ্গত? বিশেষজ্ঞরা বলছেন ২০১৫ সালের পর থেকে এই পর্যন্ত যে পরিমাণ মূল্যস্ফীতি হয়েছে এবং জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে তার তুলনায় এই বৃদ্ধি আসলে অনেকটাই পাওনার ন্যায্য হিসেব। মূল বেতনের বিস্তারিত প্রস্তাব। সর্বনিম্ন গ্রেড অর্থাৎ ২০তম গ্রেডে বর্তমান মূল বেতন ৮,২৫০ টাকা। কমিশনের সুপারিশে এটি বাড়িয়ে ২০,০০০ টাকা করার কথা বলা হয়েছে। এটি প্রায় ১৪২% বৃদ্ধি। এখন একটু ভাবুন, একজন মানুষ সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন, তার মূল বেতন মাত্র ৮,২৫০ টাকা। বর্তমান বাজারে এই টাকায় ঢাকা শহরে একটি ঘর ভাড়া নেওয়াই সম্ভব নয়। এই বাস্তবতায় ২০,০০০ টাকা মূল বেতন নির্ধারণ করা সময়ের দাবি ছিল। অন্যদিকে সর্বোচ্চ গ্রেড অর্থাৎ প্রথম গ্রেডে বর্তমান মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। একটি উল্লেখযোগ্য সংস্কার হল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত পরিবর্তন। আগে এই অনুপাত ছিল ১ থেকে ৯.৪। নতুন প্রস্তাবে তা কমিয়ে ১ থেকে ৮-এ নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ উচ্চ ও নিম্নপদস্থ কর্মচারীদের মধ্যে আয়ের ব্যবধান কিছুটা কমবে। ভাতার ক্ষেত্রে সুপারিশ। শুধু মূল বেতন নয়, বিভিন্ন ভাতার ক্ষেত্রেও বড় পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। মাসিক চিকিৎসা ভাতা এবং সন্তানদের শিক্ষা সহায়তা ভাতা দ্বিগুণ করার সুপারিশ রয়েছে। কর্মচারী সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি অনুযায়ী টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের বিষয়টিও সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। পেনশনের ক্ষেত্রে সুপারিশ। অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এই সংস্কারের সুফল পাবেন। কমিশন পেনশন সুবিধাও উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব করেছে। সুপারিশ অনুযায়ী মাসিক ২০,০০০ টাকার কম পেনশন পেলে তা ১০০% পর্যন্ত বাড়তে পারে। ৪০,০০০ টাকা পর্যন্ত পেনশনে ৭৫% বৃদ্ধির প্রস্তাব রয়েছে। এর বেশি পেনশনের ক্ষেত্রে ৫৫% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। পঞ্চম পর্ব, সচিব কমিটি ও পর্যালোচনার পর্যায়। কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর সরকার সরাসরি তা কার্যকর করেনি, বরং একটি উচ্চ পর্যায়ের সচিব কমিটি গঠন করা হয় প্রস্তাবটি পুনরায় পর্যালোচনা করার জন্য। এই কমিটির কাজ ছিল কমিশনের সুপারিশের আর্থিক সম্ভাব্যতা যাচাই করা, কোনটা এখনই দেওয়া সম্ভব আর কোনটা পরে দেওয়া যাবে সেটা ঠিক করা, এবং সামগ্রিক বাস্তবায়ন পরিকল্পনা তৈরি করা। চলতি বছরের ৫ই এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অর্থমন্ত্রীর এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে নতুন পে স্কেল বিষয়ে সচিব কমিটিকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়। এরপর থেকে সচিব কমিটি দ্রুত গতিতে কাজ শুরু করে। সচিব কমিটির কাটছাঁট। গত ১৮ই মে ২০২৬ তারিখে জানা গেছে যে সচিব কমিটি কমিশনের সুপারিশের বেশ কিছু অংশে পরিবর্তন এনেছে। বিশেষভাবে কাটছাঁট করা হয়েছে রান্নাঘরের কর্মচারী বা কুক, মালি, গাড়ি চালক সংক্রান্ত বিভিন্ন বিশেষ ভাতার ক্ষেত্রে। এছাড়া উচ্চপদস্থ কর্মকর্তাদের কিছু সুবিধা অপরিবর্তিত রাখার পক্ষে মত দেওয়া হয়েছে। অর্থাৎ কমিশন যা সুপারিশ করেছিল তার পুরোটা কার্যকর হচ্ছে না। সরকারের আর্থিক সীমাবদ্ধতার কারণে কিছু সুবিধা সীমিত করা হয়েছে। তবে মূল বেতন বৃদ্ধির মূল কাঠামো অক্ষুণ্ণ রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। ষষ্ঠ পর্ব, প্রধানমন্ত্রীর সম্মতি এবং বাজেট বরাদ্দ। সরকারি সূত্র জানাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নীতিগত সম্মতি দিয়েছেন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, কারণ সর্বোচ্চ পর্যায় থেকে সম্মতি পাওয়ার মানে হল নবম পে স্কেল বাস্তবায়নে আর কোনো রাজনৈতিক বাধা নেই। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দ রাখা হবে। সূত্রমতে শুধু প্রথম ধাপের জন্যই বাজেটে ৩০,০০০ কোটি টাকারও বেশি অতিরিক্ত সংস্থান রাখা হচ্ছে। একটু প্রেক্ষাপট দেখলে বোঝা যাবে এর গুরুত্ব। চলতি অর্থবছরে সরকারের প্রায় ১৫ লক্ষ কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতায় বরাদ্দ ছিল প্রায় ৮৫,০০০ কোটি টাকা। নতুন পে স্কেল কার্যকর হলে এই পরিমাণ কয়েক ধাপে উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকবে। সপ্তম পর্ব, ১৯শে মে ২০২৬-এর ঐতিহাসিক ঘোষণা। সবচেয়ে বড় সংবাদটি এল ১৯শে মে ২০২৬ তারিখে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন, আগামী ১ জুলাই ২০২৬ থেকে নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়ন শুরু হবে। এই ঘোষণার সাথে সাথে পুরো দেশের সরকারি চাকরিজীবী মহলে এক অভূতপূর্ব উত্তেজনার ঢেউ বয়ে গেল। যারা এতদিন অপেক্ষা করছিলেন তারা জানলেন এবার সত্যিই পরিবর্তন আসছে। অষ্টম পর্ব,
তিন ধাপে বাস্তবায়ন, বিস্তারিত পরিকল্পনা। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি জানা দরকার। পে স্কিল ৩ ধাপে বাস্তবায়ন হবে মানে ঠিক কী? প্রথম ধাপ ২০২৬-২৭ অর্থবর্ষ। আগামী ১ জুলাই ২০২৬ থেকে নতুন বেতন কাঠামোর অধীন বর্ধিত মূল বেতনের ৫০% কার্যকর করা হবে। অর্থাৎ ধরা যাক কোনো একজন কর্মচারীর মূল বেতন বর্তমানে ১০,০০০ টাকা এবং নতুন কাঠামোয় তা ২০,০০০ টাকা হওয়ার কথা। প্রথম ধাপে তিনি পাবেন ১৫,০০০ টাকা, অর্থাৎ নতুন ও পুরনোর মাঝামাঝি। দ্বিতীয় ধাপ ২০২৭-২৮ অর্থবর্ষ। মূল বেতনের বাকি ৫০%ও কার্যকর করা হবে। অর্থাৎ উদাহরণে সেই কর্মচারী তখন পুরো ২০,০০০ টাকা পাবেন। তৃতীয় ধাপ ২০২৮-২৯ অর্থবছর। মূল বেতনের সাথে বিভিন্ন আনুষাঙ্গিক ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা পুরোপুরি সমন্বয় করে পূর্ণাঙ্গ পে স্কেল চালু হবে। এই ৩ ধাপের পরিকল্পনা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, কর্মচারীরা কি তাহলে ২০২৮ সাল পর্যন্ত অপেক্ষা করবেন? এই প্রসঙ্গে বলা দরকার, অপেক্ষার চেয়ে গুরুত্বপূর্ণ হল নিশ্চিত পথে এগোনো। কারণ একসাথে পুরো বেতন বৃদ্ধি দেওয়া হলে সরকারের বার্ষিক ব্যয় এতটাই বেড়ে যাবে যে তা সামলানো কঠিন হবে। ধাপে ধাপে বাস্তবায়ন মানে নিশ্চিত বৃদ্ধি, শুধু সময় মতো। নবম পর্ব, বেতন বৃদ্ধির বাস্তব চিত্র। এবার একটু বাস্তব চিত্র দেখা যাক। বিভিন্ন গ্রেডের কর্মচারীরা নতুন পে স্কেলে কেমন বেতন পাবেন সে বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দেওয়া যাক। ২০তম গ্রেড, অর্থাৎ সবচেয়ে নিম্নপদস্থ কর্মচারীদের মূল বেতন বর্তমান ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ রয়েছে। এই বৃদ্ধির পরিমাণ প্রায় ১৪২%। উচ্চপদস্থ কর্মকর্তাদের, অর্থাৎ প্রথম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং শিক্ষা সহায়তা ভাতাসহ বিভিন্ন আনুষঙ্গিক সুবিধাও বাড়বে। তবে এগুলোর বড় অংশ তৃতীয় ধাপে যোগ হবে। দশম পর্ব, অর্থনৈতিক বিশ্লেষণ এবং প্রভাব। নবম পে স্কেল বাস্তবায়ন শুধু সরকারি কর্মচারীদের জীবনেই পরিবর্তন আনবে না, এর প্রভাব পড়বে পুরো দেশের অর্থনীতিতে। ইতিবাচক দিক থেকে দেখলে ১৫ লক্ষেরও বেশি সরকারি কর্মকর্তা কর্মচারীর হাতে বাড়তি অর্থ আসবে। এই অর্থ তারা বাজারে ব্যয় করবেন। এতে বাজারে চাহিদা বাড়বে। ক্ষুদ্র ব্যবসা, রিয়েল এস্টেট, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রেস্তোরাঁ ব্যবসা পর্যন্ত সব খাতে এর ইতিবাচক প্রভাব পড়বে। তবে নেতিবাচক ঝুঁকিও রয়েছে। অর্থনীতিবিদ সেলিম রায়হান বলেছেন, বেতন বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির ওপর কোনো বাড়তি চাপ যেন না পড়ে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বর্তমানে দেশে মূল্যস্ফীতির হার ইতোমধ্যে উচ্চ পর্যায়ে রয়েছে। সরকারের ব্যয় বৃদ্ধি এই পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। তিনি আরও বলেছেন, বেতন বৃদ্ধি একটি বাস্তবসম্মত পদক্ষেপ, তবে এর সাথে প্রশাসনিক সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। না হলে বেতন বাড়বে কিন্তু সেবার মান বাড়বে না। একাদশ পর্ব, সামনের দিনগুলো। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, সামনে কি হবে? আগামী জুন মাসের মধ্যেই ২০২৬-২৭ অর্থবর্ষের জাতীয় বাজেট ঘোষণা হওয়ার কথা। অর্থমন্ত্রীর খসড়া বাজেট বক্তব্যে ৩ ধাপে বাস্তবায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে উল্লেখ থাকবে বলে জানা গেছে। বাজেট ঘোষণার পর সরকারি গেজেট প্রকাশিত হবে এবং ১ জুলাই ২০২৬ থেকে প্রথম ধাপে নতুন বেতন কার্যকর হওয়া শুরু হবে। প্রতিটি সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন পুনর্নির্ধারণ করতে হবে, হিসাব নিকাশ করতে হবে, নতুন বেতন বিল তৈরি করতে হবে। এটি একটি বিশাল প্রশাসনিক কাজ, যা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বলে সরকারি সূত্র জানাচ্ছে। দ্বাদশ পর্ব, কর্মচারীদের প্রতিক্রিয়া। এই খবরে দেশের সরকারি চাকুরিজীবীরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। একদিকে বেতন বৃদ্ধির ঘোষণায় তারা স্বস্তি ও আনন্দ প্রকাশ করছেন। দীর্ঘ প্রতীক্ষার পর এই সংবাদ তাদের কাছে সত্যিই আশার আলো। অন্যদিকে ৩ ধাপে বাস্তবায়নের বিষয়টি নিয়ে অনেকে কিছুটা হতাশও। তারা চাইছিলেন একসঙ্গে পুরো সুবিধা পেতে। এই ৩ বছরের অপেক্ষা তাদের কাছে দীর্ঘ মনে হচ্ছে। তৃণমূল পর্যায়ের কর্মচারীরা, যারা সবচেয়ে কম বেতন পান, তারা বিশেষভাবে চাইছেন যে সর্বনিম্ন বেতনের বিষয়টি দ্রুততার সাথে নিশ্চিত করা হোক। কারণ ৮,০০০ টাকায় সংসার চালানো এখন প্রায় অসম্ভব। ত্রয়োদশ পর্ব, পে স্কেল বনাম বেসরকারি খাতের তুলনা। একটি প্রাসঙ্গিক প্রশ্ন আলোচনা করা দরকার। নতুন পে স্কেলের পর সরকারি ও বেসরকারি খাতের বেতনের তুলনা কেমন দাঁড়াবে? বর্তমানে বেসরকারি খাতের দক্ষ কর্মীরা সরকারি বেতনের তুলনায় অনেক বেশি বেতন পান।
এই কারণে মেধাবী তরুণরা অনেক সময় সরকারি চাকরির দিকে আকৃষ্ট হন না। কিন্তু নতুন পে স্কেলে বেতন যদি উল্লেখযোগ্যভাবে বাড়ে, তাহলে সরকারি সেবায় মেধাবী মানুষদের আকৃষ্ট করা সহজ হবে। এটি দীর্ঘমেয়াদে সরকারি সেবার মান উন্নয়নে সহায়তা করবে। চতুর্দশ পর্ব, একটি মানবিক দৃষ্টিভঙ্গি। এই প্রতিবেদনের শেষ পর্বে আমরা একটু মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি দেখতে চাই। একজন সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক। প্রতিদিন সকালে উঠেই তিনি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেন। কিন্তু মাস শেষে তার যে বেতন আসে তা দিয়ে পরিবারের খরচ মেটাতে গেলে হিসাব মিলে না। বাজারে গেলে মাথায় হাত দিতে হয়। এই বাস্তবতায় তিনি কি মনোযোগ দিয়ে পড়াতে পারেন? একজন সরকারি হাসপাতালের নার্স রাতের পর রাত জেগে রোগীদের সেবা করেন, কিন্তু বেতন পেয়ে বাসায় ফেরার পথে বাজার করতে গেলে দেখেন টাকায় কুলায় না। এই পরিস্থিতিতে তার মনোবল কতটুকু থাকে? একজন থানার দারোয়ান থেকে শুরু করে একজন সচিব পর্যন্ত সবাই এই একই সমস্যার মুখোমুখি। তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। নবম পে স্কেল সেই দায়িত্ব পালনের একটি পদক্ষেপ। দেরিতে হলেও এই পদক্ষেপটি হচ্ছে, এটি ইতিবাচক। সংক্ষেপে আজকের প্রতিবেদনের মূল তথ্যগুলো। ১. ১৯৭৩ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশে মোট ৮টি পে স্কেল ঘোষণা করা হয়েছে। ২. ২০১৫ সালের অষ্টম পে স্কেলের পর দীর্ঘ ১১ বছর পেরিয়ে নবম পে স্কেলের পথ খুলেছি। ৩. ২০২৪ সালের ৫ আগস্টের পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার জাতীয় বেতন কমিশন গঠন করে। ৪. সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের কমিশন ২১ জানুয়ারি ২০২৬ তারিখে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। ৫. কমিশন ১০০ থেকে ১৪২% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছে। ৬. সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ রয়েছে। ৭. সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ রয়েছে। ৮. সচিব কমিটি কিছু সুবিধা কাটছাঁট করে পুনর্বিন্যাস করেছে। ৯. প্রধানমন্ত্রী তারেক রহমান বাস্তবায়নে নীতিগত সম্মতি দিয়েছেন। ১০. ১৯ মে ২০২৬ তারিখে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দিয়েছেন, ১ জুলাই ২০২৬ থেকে বাস্তবায়ন শুরু হবে। ১১. ৩ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। ১২. প্রথম ধাপে বর্ধিত মূল বেতনের ৫০% জুলাই থেকে কার্যকর হবে। ১৩. দ্বিতীয় ধাপে ২০২৭-২৮ সালে বাকি ৫০% যোগ হবে। ১৪. তৃতীয় ধাপে ২০২৮-২৯ সালে পূর্ণাঙ্গ সুবিধা কার্যকর হবে। ১৫. আগামী বাজেটে শুধু প্রথম ধাপের জন্যই ৩০,০০০ কোটি টাকারও বেশি বরাদ্দ রাখা হচ্ছে। সুপ্রিয় দর্শক, নবম পে স্কেল বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে একটি বড় মাইলফলক। ১১ বছরের প্রতীক্ষার পর যখন বেতন বৃদ্ধির পথ খুলে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই বেতন বৃদ্ধির সাথে সাথে কি সরকারি সেবার মানও বাড়বে? দেশের সাধারণ মানুষ কি আরও ভালো সেবা পাবেন? এই প্রশ্নের উত্তর নির্ভর করে শুধু বেতনের ওপর নয়, প্রশাসনিক সংস্কার ও জবাবদিহিতার ওপরও। আমরা আশা করব নতুন পে স্কেলের সাথে সাথে সরকারি সেবার মানও উন্নত হবে এবং দেশের প্রতিটি নাগরিক তার প্রাপ্য সেবা পাবেন। আজকের এই বিস্তারিত প্রতিবেদনটি যদি আপনার উপকারে এসে থাকে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার পরিচিত সরকারি চাকুরিজীবীদের সাথে ভিডিওটি শেয়ার করুন, কারণ এই তথ্যগুলো তাদের কাজে আসবে। পরবর্তী প্রতিবেদনে আমরা নিয়ে আসব নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাজেট ঘোষণার সর্বশেষ আপডেট। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।